সন্তান নিজের নয় এমন সন্দেহে 16 মাসের শিশুকে গলা টিপে হত্যা। বিএনপি ক্ষমতায় আসলে সিএনজি চালকদের যৌক্তিক দাবি পূরণ করা হবে বললেন মঈন খান। বিএনপির মূল লক্ষ্য কি জানালেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো হাসিনা সরকার উৎখাতের কারণ জানালো জাতিসংঘ প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সন্তান নিজের নয় এমন সন্দেহে 16 মাসের শিশুকে গলা টিপে হত্যা। মুরাদনগরে বাবার বিরুদ্ধে 16 মাসের শিশু সন্তান নিজের নয় সন্দেহে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কারি আবু নাইম ওরফে নাইম হুজুর মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। ঢাকার একটি মসজিদে ইমামতি করেন তিনি। তার তৃতীয় সন্তান নিহত শিশু আব্দুল্লাহ ওরফে রাফসান। শিশু আব্দুল্লাহ ওরফে রাফসানের মা জানান, শিশু রাফসানের জন্মের পর থেকেই তার বাবা তাকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারছিল না। এই বিষয়টি নিয়ে তাদের সাংসারিক জীবনে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। শনিবার সকাল 9টার দিকে শিশু রাফসানকে চিকিৎসার জন্য কুমিল্লা শহরে নিয়ে যেতে চায় তার বাবা নাইম। তখন শিশুটির মা তাদের সঙ্গে যেতে চাইলে বাধা দেন তার স্বামী। বিষয়টিকে খুব ভালোভাবে নিতে পারেনি শিশুটির মা, তাই নিজে যেতে না পারায় স্বামীর সঙ্গে তার বড় ছেলে 12 বছর বয়সী আনাসকে পাঠায়। অল্প সময়ের মধ্যেই তার বড় ছেলে একা বাড়ি চলে আসে। বাড়ি ফিরে বলে, ছেলে আনাস জানায় তার বাবা তাকে মুরাদনগর সদরের বাজারে রেখে ছোট ভাইকে নিয়ে একা চলে গেছে কুমিল্লায়। পরে দুপুর 12টার দিকে মৃত অবস্থায় রাফসানকে নিয়ে বাড়ি ফেরেন তার বাবা। তিনি জানান, কুমিল্লা শহরে যাওয়ার পথে কংসনগর এলাকায় গাড়ির ভেতরে অসুস্থতার কারণে শিশু রাফসান মৃত্যুবরণ করেছে। শিশুটির মায়ের দাবি, দীর্ঘদিন ধরে তার স্বামী হুমকি দিয়ে আসছিলেন সন্তানটিকে মেরে ফেলার। অসুস্থতার কারণে নয়, তার স্বামী শিশু রাফসানকে গলা টিপে হত্যা করেছে। স্থানীয়রা জানান, শিশু রাফসানের জন্মের পর থেকে স্ত্রীর পরকীয়ার সন্দেহে তার স্বামী বহুবার সালিশ বৈঠক ডেকেছেন। প্রতিটি সালিশে শিশু সন্তান রাফসানকে মেরে ফেলার হুমকি দিত তার বাবা নাইম। সালিশে স্ত্রীর পরকীয়ার কোনো প্রমাণ দিতে না পারায় স্থানীয় মাতব্বরদের পরামর্শে তারা একসঙ্গে সংসার করেছিলেন। হয়তো তার স্ত্রীর সেই পরকীয়ার সন্দেহের জেরে শিশু রাফসানকে হত্যা করা হয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এই ঘটনায় শিশুটির বাবা নাইম মিয়াকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে সিএনজি চালকদের যৌক্তিক দাবি পূরণ করা হবে বললেন মঈন খান। রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে যত্রতত্র সিএনজি চালিত অটোরিকশা পার্কিং না করার অনুরোধ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি ক্ষমতায় আসলে চালকদের দেওয়া 12টি দাবির মধ্যে 10টি নিয়ে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন এই নেতা। অটোরিকশা চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের এখানে এসেছি একজন গাড়ি চালক হিসেবে। গত 60 বছর ধরে গাড়ি চালাই। এত বছর ধরে কেউ গাড়ি চালায় কিনা আমার জানা নেই। বিদেশেও গাড়ি চালিয়েছি। এই দেশের গাড়ি চালকদের সুখ দুঃখ আমার চেয়ে কারো বেশি জানা আছে। আমি বলতে পারবো না। যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে এদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে আপনাদের যৌক্তিক দাবি পূরণ করা হবে। আমি গাড়ি চালকদের গুরুত্ব বুঝতে পারি। গাড়ি চালক না থাকলে গাড়ি চলবে না। বিএনপির এই নেতা বলেন, আমি খুবই কঠিন মানুষ। আপনারা ভালো কাজ করলে প্রশংসা করি, অযৌক্তিক কাজ করলে সেটা কিন্তু সমর্থন করব না। আপনাদের 12টি দাবির মধ্যে 10টিকে সমর্থন। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আপনাদের এই দাবি পূরণে কাজ করব। ঢাকা সহ বিভিন্ন শহরে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিং করতে পারবেন না। এটা যৌক্তিক নয়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। এটা না করার অনুরোধ। আপনাদের ট্রাফিক নিয়ম মানতে হবে। রাস্তায় আপনারা শৃঙ্খলভাবে গাড়ি চালাবেন, মানুষকে সেবা করবেন বলেন তিনি। সিএনজি অটোরিকশা শ্রমিকদের 12টি দাবির মধ্যে রয়েছে সিএনজি চালকদের দৈনিক জমা 900 টাকা বাস্তবায়ন, ঢাকায় 5000 ও চট্টগ্রাম শহরে 4000 সহ আরো 20,000 গাড়ির অনুমোদন, সিএনজি অটোরিকশার মধ্যে সারা দেশের হাইওয়ে খুলে দেওয়া, সিএনজি অটোরিকশার জন্য নীতিমালা তৈরি, রিকুইজিশন খাটানো, সিএনজি চালকদের পারিশ্রমিক দেওয়া ও ফ্রি চিকিৎসা, দৈনিক জমা ও ভাড়া পুনর্নির্ধারণ কমিটি থেকে দালাল শ্রমিক নেতাদের বাদ দিয়ে কমিটি করা, গণতান্ত্রিক শ্রম আইন করা, ঢাকা মহানগরীতে অবৈধ সিএনজি অটোরিকশা উচ্ছেদ, কথায় কথায় সিএনজি চালকদের বিরুদ্ধে মামলা না দেওয়া, ঢাকায় চালকদের আবাসনের ব্যবস্থা, সারা দেশের সকল বিআরটিএ থেকে চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে ও পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া। বিএনপির মূল লক্ষ্য কি জানালেন তারেক রহমান। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে সবার আগে দেশ পুনর্গঠন করবে উল্লেখ করে তাদের মূল লক্ষ্য কি তা জানিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা বিএনপির মূল লক্ষ্য। কৃষকের উৎপাদন, নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়ন করাও বিএনপির লক্ষ্য। জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে
এসব করবে বিএনপি। তারেক রহমান বলেন, গত 16 বছর স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিএনপি সহ বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের খুন, গুম এবং দেশের লুটতরাজ করে। তখন নানা ধরনের নির্যাতনের মুখে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল রাজপথে থেকে লড়াই করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, বিগত সময়ে তাদেরকে রাজপথে পাওয়া যায়নি। একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং 31 দফা ঘোষণা করেছে। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে। জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না দাবি করে তারেক রহমান বলেন, বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ইতিপূর্বে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনের দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত 17টি বছর আন্দোলন করেছি, সেই স্বৈরাচার কাজ পলাতক। তারা বিভিন্নভাবে মাথাছাড়া দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন দাবি দেওয়া অশিলায় তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই লক্ষ্য আমরা হাসিল করতে দিতে পারি না। দেশের মানুষকে যদি রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করার উপর জোর দেন তারেক রহমান। বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, আমরা বসবো, আলোচনা করব। এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো। আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান খুঁজে বের করব। আমাদের অনেক কাজ, দেশকে পুনর্গঠনের কাজ। হাসিনা সরকার উৎখাতের কারণ জানালো জাতিসংঘের প্রতিবেদন। জাতিসংঘের অধিকার অফিস জানিয়েছে, 2024 সালের জুলাই আগস্টের ধারাবাহিক হট্টগোলের কারণে আওয়ামী সরকার উৎখাত হয়েছে। গণঅভ্যুত্থানের শেষ দিনগুলোতে সাময়িকভাবে ভাটা পড়া আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভকে পুনরায় উস্কে দিয়েছিল। OHCHR এর রিপোর্টে বলা হয়, কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিক্ষোভকারীদের শান্ত রাখার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসতে অনেক দেরি হয়েছিল এবং সর্বোচ্চ আদালতের আদেশের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বিক্ষোভকারীদের নেতাদের কাছে কুটিল বলে মনে হয়েছিল। এতে বলা হয়, বিক্ষোভকারীদের শান্ত করার জন্য 2024 সালের 16 জুলাই বিগত সরকার হাইকোর্টের কোটা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি দাখিল করে, যা মূলত বিক্ষোভের সূত্রপাত করেছিল। পরের দিন সন্ধ্যায় পদচ্যুত প্রধানমন্ত্রী এক জনসভায় শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টের প্রত্যাশিত ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছিলেন। 16 জুলাই প্রাণহানির জন্য সমবেদনা জানিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে আমাদের বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহযোগিতা করেছিল। চলতি মাসের শুরুতেই প্রকাশিত বাংলাদেশের 2024 সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণ বিক্ষোভকারী নেতাদের কাছে আন্তরিকতাহীন বলে মনে হয়েছিল। এতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান জানিয়ে বলেছিল, হাসপাতাল ও জরুরি পরিষেবা খোলা থাকবে, তবে অন্য কোনো প্রতিষ্ঠান চালু থাকবে না এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না। প্রতিবেদনে আরো বলা হয়, বিএনপি ও জামায়াতে ইসলামের নেতৃত্ব একই সঙ্গে তাদের অনুসারীদের হরতাল সমর্থন করার আহ্বান জানিয়েছিল, যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী আইন, শিক্ষা এবং তথ্যমন্ত্রীদের বিক্ষোভকারী শিক্ষার্থীদের নেতাদের সঙ্গে আলোচনার জন্য মনোনীত করেছিলেন। পাশাপাশি ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এর চলমান প্রচেষ্টা অব্যাহত ছিল। এতে বলা হয়, তবে সেই পর্যায়ে ছাত্ররা আর আলোচনার জন্য প্রস্তুত ছিল না, কারণ তারা তাদের উপর এর আগে ছাত্রলীগ ও পুলিশের হামলার কারণে সরকারের সদিচ্ছা নিয়ে সন্দিহান ছিল। 18 জুলাই থেকে যখন বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করেছিল, তখন সাধারণ জনগণও রাস্তায় নেমে আসে এবং নিরাপত্তা বাহিনী এই পর্যায়ে প্রাণঘাতী শক্তি প্রয়োগের দিকে ঝুঁকে পড়ে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।